হ্যালো বন্ধুরা, আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। তোমাদের সবাইকে ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে ওয়েলকাম। তো আমরা পড়ছি IC 67 মেরিন ইন্স্যুরেন্স চ্যাপ্টার 2। আগের পার্টে আমরা পড়েছিলাম প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটি, আর আজকে আমরা পড়ব প্রিন্সিপাল অফ সাবরোগেশন অ্যান্ড প্রিন্সিপাল অফ অ্যাবান্ডনমেন্ট। তো চলো প্রথমে পড়ে নেওয়া যাক প্রিন্সিপাল অফ সাবরোগেশন। বলছি, the subrogation is the right by which an insurer having settled a claim for loss or damage is entitled to place himself in the position of the insured to the extent of acquiring all rights and remedies in respect of the loss which the insured may have received. Okay? মানে ধরো পলিসি হোল্ডারের কোনো থার্ড পার্টির কারণে কোনো লস হলো, মানে থার্ড পার্টির কোনো ফল্টের কারণে পলিসি হোল্ডারের একটা লস হলো, তখন পলিসি হোল্ডার কি করবে, নিজের ইন্স্যুরেন্স কোম্পানির কাছে সেই লসটার এগেনস্টে ক্লেম করবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে, ক্লেমটা ইনডেমনিফাই করে দেবে। এরপরে ধরো মানে লসটা ধরো ইনডেমনিফাই করে দিল ইন্স্যুরেন্স কোম্পানি। এরপর ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে, পলিসি হোল্ডারের জায়গায় এসে থার্ড পার্টির কারণে যে লসটা হয়েছে, মানে যে নেগলিজেন্ট যে পার্টি যার কারণে লসটা হয়েছে তার থেকে লসটা রিকভার করবে। কে করবে? ইন্স্যুরেন্স কোম্পানি। কার জায়গায় এসে করবে? পলিসি হোল্ডারের জায়গায় এসে করবে। অ্যাজ আ পলিসি হোল্ডার ইন্স্যুরেন্স কোম্পানি এটা করবে, বাট তার আগে ইন্স্যুরেন্স কোম্পানিকে কিন্তু ইনশিওর্ডকে মানে পলিসি হোল্ডারকে এই ক্লেমটা ইনডেমনিফাই করে দিতে হবে, তারপরেই সেটা করতে পারবে। এরপর কি বলছে দেখো, হ্যাভিং স্যাটিসফাইড দ্য ক্লেম অফ দ্য অ্যাসিওর্ড, দ্য ইনসিওরার স্ট্যান্ডস ইন দ্যাট প্লেস অ্যান্ড সাবরোগেটেড টু অল দ্য রাইটস অফ দ্য ইনসিওর্ড। তাহলে কি বললাম যে অ্যাসিওর্ডকে লসটা পেমেন্ট করে দেওয়ার পরে ইনসিওরার কি করবে, ইনসিওরার উইল কাম টু দ্য পজিশন অফ দ্য অ্যাসিওর্ড অ্যান্ড রিকভার দ্য লস ফ্রম দ্যাট থার্ড পার্টি। ওকে, এবং এই রাইটটা কিন্তু তখন চলে যাচ্ছে ইনসিওরারের, যেহেতু পলিসি হোল্ডারের লসটার ক্ষতিপূরণ অলরেডি ইন্স্যুরেন্স কোম্পানি করে দিয়েছে। পলিসি হোল্ডার অলরেডি লসটা ক্ষতিপূরণ পেয়ে গেছে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে, সেহেতু পলিসি হোল্ডারের কিন্তু সেই লসটাকেই থার্ড পার্টির থেকে মানে নেগলিজেন্ট পার্টির থেকে রিকভার করার আর কোনো রাইট থাকছে না। সেই রাইটটা তখন ট্রান্সফার হয়ে যাচ্ছে ইনসিওরারের কাছে। ঠিক আছে, এরপর আমরা দেখব সাবরোগেশন ইজ দ্য corollary of the principle of indemnity and the right of subrogation therefore applies to the policies which are contracts of indemnity। মানে কি বলছে যে আমরা এর আগের পার্টে যখন আমরা ইনডেমনিফিকেশন বা প্রিন্সিপাল অফ ইনডেমনিটি পড়েছি তখন আমরা এটা জেনেছি যে ইনসিওর ঠিক ততটা লসই, মানে ইনসিওরে ঠিক ততটাই সে ম্যাক্সিমাম ক্ষতিপূরণ পাবে যতটা তার লস হয়েছে। মানে সে লসের আগে ঠিক যে পজিশনে ছিল লসের পরেও সে যাতে ঠিক সেই পজিশনেই থাকতে পারে, তার থেকে বেটার পজিশনে কিন্তু সে যেতে পারবে না। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ইনডেমনিটি। এবং এখানে আমরা দেখব যে প্রিন্সিপাল অফ সাবরোগেশন কিন্তু প্রিন্সিপাল অফ ইনডেমনিটিকে ফলো করছে। এখানে কি হচ্ছে, এখানেও প্রিন্সিপাল অফ সাবরোগেশনে আমরা কি পড়ছি যে ইনসিওরার যখন ইনসিওর্ডকে থার্ড পার্টি লসের কারণে তার যে ক্ষতি হচ্ছে সেটা পেমেন্ট করে দিয়েছে, তখন কিন্তু ইনসিওর্ডের আর কোনো রাইট থাকছে না যে সে আবার থার্ড পার্টির কাছ থেকেও সেই লসটা আবারও ক্লেম করতে পারবে। এই রাইটটা কিন্তু ইনসিওর্ডের আর তখন থাকছে না, কারণ তখন কি হচ্ছে, ইনসিওর্ডস রাইটস হ্যাজ বিন ট্রান্সফার টু দ্য ইনসিওরার। কারণ সে অলরেডি ইনসিওরার থেকে লসটা পেয়ে গেছে, তাই জন্য তার রাইটটা কি হচ্ছে, ইনসিওরারের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। মানে কি বলছে যে যিনি অ্যাসিওর্ড তিনি কিন্তু দু জায়গা থেকে লসটা ক্লেম করতে পারবেন না। তিনি হয় থার্ড পার্টির থেকে ইনসিওর্ড হয় থার্ড পার্টির থেকে, অথবা ইনসিওরারের থেকে, দুজনের মধ্যে যে কোনো একজনের থেকে ক্লেম করতে পারে, কিন্তু দুজনের থেকে ক্লেম করতে পারবে না। কারণ দুজনের থেকেই যদি সেম লসটা ক্লেম করা হয় তাহলে কি হবে, ইনসিওর্ড বেনিফিশিয়াল পজিশনে পৌঁছে যাবে, বেনিফিট হয়ে যাবে তার। এবং অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ ইনডেমনিটি ইনসিওর্ড ক্যানট গেন আউট অফ আ লস। কোনো লস হলো এবং সেখান থেকে সে ইন্স্যুরেন্স দ্বারা মানে তার লাভ হয়ে গেল, সেটা কিন্তু হবে না। সে লসের আগে যে পজিশনে ছিল ঠিক লসের পরেও সেই পজিশনেই সে থাকতে পারবে, সেই কারণেই সে দুজনের কাছ থেকে ক্লেম করতে পারবে না। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখব
By their right of subrogation, insurers are entitled to the whole amount of any recovery from a third party up to but not exceeding the amount of the claim they have paid. মানে ইন্স্যুরার ঠিক যতটা টাকা ইনডেমনিফাই করেছে ইনসিওর্ডকে ঠিক ততটাই অ্যামাউন্ট সে কিন্তু থার্ড পার্টির থেকে পেতে পারবে। মানে যে অ্যামাউন্টটা সে দিয়েছে, ইন্স্যুরার দিয়েছে তার ইনসিওর্ডকে লসের কারণে, ঠিক সেই অ্যামাউন্টটাই সে থার্ড পার্টির থেকেও নিতে পারবে, তার থেকে বেশি অ্যামাউন্ট ইনসিওরার নিতে পারবে না। এরপর কি বলছে, when a recovery from a third party is based on a value higher than the insured value, then the insured cannot participate in the recovery until the insurer have been fully reimbursed. এবার এই জায়গাটা বোঝার আছে, মানে ধরো কোনো থার্ড পার্টির কারণে কারুর 5 লাখ টাকার একটা লস হয়েছে, ঠিক আছে। এবারে সে কি করলো, এই 5 লাখ টাকাটা সে তার ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করলো এবং ইন্স্যুরেন্স কোম্পানি কি করলো, এই 5 লাখ টাকাটা তাকে দিয়ে দিল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে কি হলো, ইন্স্যুরেন্স কোম্পানি থার্ড পার্টির এগেনস্টে কেস করলো এবং থার্ড পার্টির থেকে দেখা গেল যে সে হয়তো 6 লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে জাজমেন্টে দিতে বলা হচ্ছে থার্ড পার্টিকে। তখন এই যে এক্সট্রা যে 1 লাখ টাকা, সেই 1 লাখ টাকাটা কিন্তু পাবে কে, ইনসিওর্ড, নট দ্য ইনসিওরার। কারণ ইনসিওর্ডকে দিয়েছে কত, 5 লাখ টাকা, কারণ 5 লাখ টাকাই তার হয়তো ইনসিওর্ড ভ্যালু ছিল, তার থেকে বেশি তার ইনসিওর্ড ভ্যালু ছিল না, সে কারণে থার্ড পার্টির এগেনস্টে তার হয়তো লস হয়েছে তার থেকে বেশি, বা হয়তো ধরো ক্লেমটা ডিলে হয়েছে, এতদিন ধরে লসটা পেতে ডিলে হয়েছে, তো সেক্ষেত্রে জাজমেন্ট হয়তো এসছে 6 লাখ টাকার, 1 লাখ টাকা হয়তো বেশি এসছে কোনো কারণে, সেটা কিন্তু প্রাপ্য হবে তখন ইনসিওরার কিন্তু সেখানে আর হস্তক্ষেপ করতে পারবে না। মানে ইনসিওরার যেটা দেবে তার থেকে বেশি সে পাবে না, ঠিক আছে। মানে থার্ড পার্টি লস যদি ইনসিওর্ড ভ্যালুর থেকে বেশি অ্যামাউন্টের হয়ে যায়, তাহলে কি হবে, ধরো থার্ড পার্টি লসটা যখন লস হচ্ছে তখন তো আর ইনসিওর্ড ভ্যালু কত আছে সেই অনুযায়ী লস হবে, এরকম তো পসিবল হয় না বাস্তবে। তো সেক্ষেত্রে ধরো লসটা হয়ে গেল ইনসিওর্ড ভ্যালুর থেকে বেশি, তো সেক্ষেত্রে ইনসিওরার তো ইনসিওর্ড ভ্যালুটাই ম্যাক্সিমাম দেবে ইনসিওর্ডকে, তার থেকে বেশি তো সে দেবে না। কিন্তু যখন জাজমেন্ট এলো থার্ড পার্টির এগেনস্টে, তখন সেখানে অ্যাকচুয়াল যে লস হয়েছিল সেই অ্যামাউন্টটাই এলো এবং দেখা গেল যে সেটা ইনসিওর্ড ভ্যালুর থেকে বেশি হলো, তখন কি হবে, তখন কিন্তু এই এক্সট্রা অ্যামাউন্টটা পাবে ইনসিওর্ড, নট দ্য ইনসিওরার যেটা দিয়েছে, যেটা ইনডেমনিফাই করেছে সেটাই সে পাবে, তার থেকে বেশি সে পাবে না, ঠিক আছে। এটা হলো আমরা পড়লাম প্রিন্সিপাল অফ সাবরোগেশন। নেক্সট আমরা পড়বো, না আরেকটা আছে প্রিন্সিপাল অফ সাবরোগেশনে, ইন কেস অফ কার্গো ক্লেমস হোয়েন দেয়ার ইজ এনি পসিবিলিটি অফ রিকভারি from a third party, insurers will take a letter of subrogation from the insured when settling the loss. তো কি হয় এক্ষেত্রে ইনসিওরার কি করে, ইনসিওর্ডের থেকে একটা লেটার অফ সাবরোগেশন নিয়ে নেয়। যদিও সাবরোগেশন ইমপ্লাইড ওয়ারেন্টিজে বলাই রয়েছে, সাবরোগেশন এই রাইটটার কথা ইমপ্লাইড ওয়ারেন্টিজে বলাই রয়েছে, কিন্তু তাহলেও কারোর এগেনস্টে থার্ড পার্টির এগেনস্টে কেস করতে গেলে তো পেপারসের দরকার, তো সেই পেপারসের প্রুফ হিসাবে ইনসিওরার কি করে, ইনসিওরের থেকে একটা লেটার অফ সাবরোগেশন নিয়ে নেয়, ওকে। এরপরে আমরা পড়বো প্রিন্সিপাল অফ অ্যাবান্ডনমেন্ট। দেখে নি কি বলছে, অ্যাবান্ডনমেন্ট ইজ ট্রান্সফার অফ রাইটস, টাইটেলস, ইন্টারেস্ট অ্যান্ড প্রপার্টি ইনক্লুডিং লায়াবিলিটিস ইন ফেভার অফ দ্য ইনসিওরার্স, ওকে। আর কি বলছে, ইট ইজ ওয়াইডার দেন সাবরোগেশন উইচ ইজ অনলি ট্রান্সফার অফ রাইটস। মানে সাবরোগেশনের ক্ষেত্রে কি হচ্ছে, অনলি রাইটসটা ট্রান্সফার হচ্ছে, কিন্তু অ্যাবান্ডনমেন্টের ক্ষেত্রে টাইটেলস, ইন্টারেস্ট ইনক্লুডিং অল লায়াবিলিটিস সমস্ত কিছুই ইনসিওরারের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবার আমরা এটাকে একটু ভালো করে বুঝে নিই। মনে করা যাক যে একটা জাহাজ এমন একটা জায়গায় আটকে গেছে যে ওখান থেকে সেটাকে ফিরিয়ে আনতে গেলে যেটা খরচা হবে সেটা দেখা যাচ্ছে যে জাহাজের দামের থেকেও বেশি হয়ে যাচ্ছে, মানে তোমার সাম ইনসিওর্ডের থেকে অ্যামাউন্টটা বেশি হয়ে যাচ্ছে ওটাকে জাহাজটাকে রিকভারি করতে গেলে। তখন শিপ ওনার এটা বলতে পারে যে তার ইনসিওরারকে বলতে পারে যে তুমি আমাকে যে সাম ইনসিওর্ডটা রয়েছে সেটা দিয়ে দাও এবং এই জাহাজটার সমস্ত রাইটস, টাইটেলস তুমি নিয়ে নাও, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে ইনসিওরার কি করবে, সেটা অ্যাকসেপ্ট করে নেবে
এবং অ্যাকসেপ্ট করে নিয়ে কি করবে, ইনশিওরডকে যেটা তার সাম ইনশিওরড রয়েছে সেটা পেমেন্ট করে দেবে, এবং জাহাজের রাইটস, জাহাজের লাইবিলিটিস তখন ইনশিওরারের কাছে ট্রান্সফার হয়ে যাবে। এবার ধরো জাহাজটা এমন জায়গায় আটকে রয়েছে, সেখান থেকে জাহাজটাকে রিকভারি করতে হবে। এবার সেই রিকভারি করতে গেলে কিছু খরচা আছে, তো সেই লাইবিলিটিসও কিন্তু ইনশিওরারের। এবং এই লাইবিলিটিটাও যেরকম ইনশিওরারের হয়ে যাবে, ঠিক সেরকম যদি জাহাজটাকে ওখান থেকে রিকভার করার ক্ষেত্রে বা রিকভার করার পরে কোনো প্রফিট হয়, তাহলে সেই প্রফিটটার দাবিদারও কিন্তু ইনশিওরার, নট দ্য ইনশিওর্ড। কারণ ইনশিওর্ডের সেক্ষেত্রে আর কোনো রাইটস থাকছে না, সে তার রাইটস তখন ইনশিওরারকে পুরোপুরি দিয়ে দিয়েছে। এবার জাহাজটাকে রিকভারি করা হোক বা জাহাজটার থেকে কোনো প্রফিট হোক, যা কিছু সমস্ত কিছু দায়িত্ব হয়ে যাবে ইনশিওরারের। Abandonment is compulsory in case of constructive total loss claims on cargoes and ships। মানে যখন কনস্ট্রাকটিভ টোটাল লস হয়ে যায়, মানে যখন জিনিসটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে বা এমন একটা জায়গায় আটকে গেছে যেখান থেকে জিনিসটা হয়তো টোটালি লস হয়নি, টোটাল লস হয়ে যায়নি, কিন্তু জিনিসটা এমন একটা জায়গায় আটকে গেছে যেখান থেকে রিকভার করতে গেলে দেখা যাচ্ছে যে সাম ইনশিওর্ড যে অ্যামাউন্ট তার থেকেও বেশি এক্সপেন্স হয়ে যাবে, তখন কি হয়, তখন জিনিসটাকে কনস্ট্রাকটিভ টোটাল লস হিসাবে ডিক্লেয়ার করে দেওয়া হয়। তো এই ইন কেস অফ কনস্ট্রাকটিভ টোটাল লস অ্যাবান্ডনমেন্ট ইজ কম্পালসারি, যেটা আমরা পড়লাম। ওকে, তো আশা করি বোঝা গেছে প্রিন্সিপাল অফ সাবরোগেশন অ্যান্ড প্রিন্সিপাল অফ অ্যাবান্ডনমেন্ট। তো যদি ইনফরমেটিভ মনে হয় এই ভিডিওটাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। যদি কিছু কমেন্টে বলার থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারো। আর নেক্সট পার্টে আমরা পড়বো প্রিন্সিপাল অফ প্রক্সিমেট ক্লজ। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।